হ্যালো স্টুডেন্ট, ফিজিক্স গাইডেন্স চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদের একাদশ শ্রেণীর প্রশ্নবিচিত্রা বইয়ের যে মডেল কোশ্চেন পেপার সেটগুলি রয়েছে সেইগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে এক এক করে আলোচনা করব। তো প্রত্যেকেই ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো দেরি না করে শুরু করি। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 1। কোশ্চেন নাম্বার 1 বলেছে কোনো পরিবাহীর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি সমান 8 ± 0.5 ভোল্ট এবং ওই রোধের প্রবাহমাত্রা আই সমান 2 ± 0.2 অ্যাম্পিয়ার। শতকরা ত্রুটি সহ রোধের মান কত হবে? তাহলে দেখো আমাদের এখানে রোধের মান বার করতে বলেছে, আর দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে আর আই দেওয়া আছে। তো চলো আমরা দেখে নিই সমাধানটা। তাহলে আমাদের এখানে দেওয়া ছিল ভি সমান 8 ± 0.5 ভোল্ট, আই দেওয়া ছিল 2 ± 0.2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আর সমান সূত্র পড়েছিলাম V/I। তাহলে আমরা এখানে বসিয়ে নেব, ভি হচ্ছে 8, আই হচ্ছে 2। তাহলে আমরা বসিয়ে নিলে পেয়ে যাচ্ছি 4 ওহম। এবার আমরা বার করব ত্রুটি কতটা রয়েছে। তাহলে এখান থেকে পেয়ে যাব, দেখো ডেল্টা R/R ইন্টু 100% সমান, এর সূত্র আমরা পেয়ে যাচ্ছি ডেল্টা V/V প্লাস ডেল্টা I/I ইন্টু 100%। তাহলে আমাদের ডেল্টা ভি দেওয়া ছিল কত? 0.5 আর ভি দেওয়া ছিল 8। তাহলে মানটা বসিয়ে নিলাম আমরা এখানে। আর আই দেওয়া ছিল 2, ডেল্টা আই দেওয়া ছিল 0.2। তাহলে এটা এখানে বসিয়ে নিলাম। তাহলে বসিয়ে নেওয়ার পর দেখো আমরা মানটা পেয়ে যাচ্ছি কত? 16.25%। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে শতকরা ত্রুটি সহ রোধের মান 4 ওহম ± 16.25%। তাহলে এটা দেখো আমাদের অপশান নাম্বার এতে দেওয়া ছিল। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ সঠিক। কোশ্চেন নাম্বার 2 দেখো এখানে দুটো বিবৃতি দেওয়া আছে। তাহলে বিবৃতি 1-এ কী বলেছে? অ্যাস্ট্রোনমিক্যাল একক, পারসেক এবং আলোকবর্ষ এগুলি হলো জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত দূরত্ব পরিমাপের একক। তাহলে আমাদের এই বিবৃতিটা কী দেওয়া আছে? এখানে সঠিক দেওয়া আছে। আর বিবৃতি 2 কী বলেছে? যে অ্যাস্ট্রোনমিক্যাল একক লেস দেন পারসেক লেস দেন আলোকবর্ষ। তাহলে এখানে এই বিবৃতিটা আমাদের সঠিক নেই, এটা ভুল আছে। আমাদের সঠিক কি হয়? AU লেস দেন আলোকবর্ষ লেস দেন পারসেক। তাহলে পারসেক এখানে সব থেকে বড় আর অ্যাস্ট্রোনমিক্যাল একক সব থেকে ছোট। তাহলে এখানে আমাদের এটা ঠিকভাবে সাজানো নেই। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 হচ্ছে মিথ্যা। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। কোশ্চেন নাম্বার 3 বলেছে 5.74 গ্রাম ভরের একটি বস্তুর আয়তন 1.2 সেমিকিউব। বস্তুটির ঘনত্ব সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কত হবে? তাহলে এখানে দেখো বার করতে বলেছে ঘনত্বের মান সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কত হবে। আর দেওয়া আছে কি? ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তাহলে দেখো আমরা এবারে এর সমাধানটা দেখে নিই। তাহলে আমাদের কি দেওয়া ছিল? যে বস্তুর ভর দেওয়া ছিল 5.74 গ্রাম। তাহলে এখানে দেখো এই সংখ্যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমাদের রয়েছে 3টি। এবারে আয়তন দেওয়া ছিল 1.2 সেমিকিউব, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে আমাদের 2টি। তাহলে যেহেতু এই দুটোর মধ্যে আমাদের এটাতে আয়তনে সব থেকে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা, সেই জন্য আমাদের অ্যান্সার আসবে তাৎপর্যপূর্ণ সংখ্যা 2টোতে। তাহলে দেখো ঘনত্ব সমান আমরা জানি ভর বাই আয়তন। এবারে আমরা মানগুলো যদি বসিয়ে নিই তাহলে দেখো মানটা পেয়ে যাচ্ছি আমরা
এটা 4.7833। তাহলে যেহেতু আমাদের দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় উত্তর আসবে, সেজন্য সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় ঘনত্ব হবে 4.8। কারণ এখানে যদি আমরা পরের সংখ্যাগুলো বাদ দিয়ে দিই তাহলে এই 8 যেহেতু 5-এর থেকে বড়, সেজন্য আগে আমাদের 1 যোগ করতে হবে। সেই জন্য অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 4.8 গ্রাম পার সেমি কিউব। তাহলে দেখো এটা আমাদের অপশান ডিতে দেওয়া ছিল, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সঠিক, 4.8 গ্রাম পার সেমি কিউব। কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব s সমান 2.5 টি স্কোয়ার সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। টি সমান 5 সেকেন্ড সময়ে কণার তাৎক্ষণিক দ্রুতি কত হবে? তাহলে আমাদের দেখো এখানে একটা এসের একটা সমীকরণ দেওয়া আছে আর 5 সেকেন্ডে তাৎক্ষণিক দ্রুতি বার করতে বলেছে। তাহলে আমাদের এস সমান দেওয়া ছিল 2.5 টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে ভি বার করব, ভি সমান ডিএস বাই ডিটি। তাহলে আমরা যদি এটাকে অবকলন করে নিই তাহলে আমরা পেয়ে যাব 5t। এবার আমাদের বলেছে 5 সেকেন্ডে তাৎক্ষণিক দ্রুতি কত হবে। তাহলে টি এর জায়গায় আমরা যদি 5 সেকেন্ড বসিয়ে নিই তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি, দেখো 5 × 5 সমান হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে তাৎক্ষণিক দ্রুতি পেয়ে যাচ্ছি কত? 25 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের অপশান বিতে দেওয়া ছিল, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 5, এখানেও দুটো বিবৃতি দেওয়া আছে। তাহলে বিবৃতি 1 কি বলেছে? বলেছে সমান বেগে একটি ট্রাক এবং গাড়িকে ব্রেক প্রয়োগ করে থামানো হলে উভয় ক্ষেত্রেই সমান বাধাজনিত বল প্রয়োগ করা হয়, উভয়েই সমান দূরত্ব অতিক্রম করে স্থির হয়। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছিল যে সমান বেগে একটি ট্রাক এবং গাড়িকে ব্রেক প্রয়োগ করে থামানো হলে। তাহলে এখানে দেখো একটা ট্রাক দেওয়া আছে আর একটা গাড়ি দেওয়া আছে। তাহলে ট্রাক এবং গাড়ির দুটোর ভর এখানে সমান হয় না, দুটোর ভর হচ্ছে আলাদা। সেই জন্য উভয় ক্ষেত্রেই যদি সমান বাধাজনিত বল প্রয়োগ করা হয় তাহলে উভয়ে সমান দূরত্ব অতিক্রম করে স্থির এখানে হবে না। তাহলে আমাদের বিবৃতি একটা ভুল দেওয়া আছে। এবারে বিবৃতি 2 কি বলেছে? যে পূর্ব দিকে গতিশীল গাড়িটি একটি বাঁক নেয় এবং উত্তর দিক বরাবর একই দ্রুতিতে গতিশীল হয়। গাড়িটির ত্বরণ বলেছে 0। তাহলে এখানে দেখো বলেছে প্রথমে গাড়িটা পূর্ব দিকে গতিশীল ছিল, তারপর সেটা বাঁক নিয়ে করে উত্তর দিকে চলে গেছে এবং একই দ্রুতিতে গতিশীল। তাহলে যেহেতু দেখো গাড়িটা পূর্ব দিক থেকে এটা বাঁক নিয়েছে উত্তর দিকে, দ্রুতি একই থাকলেও তার কিন্তু গাড়িটার ত্বরণ কিন্তু এখানে 0 হবে না, কারণ গাড়ি যখন বাঁক নেয় তখন তার কেন্দ্র অভিমুখে একটা ত্বরণ থাকে। তাহলে এখানে ত্বরণের মান 0 আসবে না। তাহলে এই বিবৃতিটাও আমাদের এখানে ভুল দেওয়া আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় হচ্ছে মিথ্যা। কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে এক্স অক্ষ বরাবর একটি কণার সরণ x সমান 3 + 8t - 2t স্কোয়ার মিটার, কণাটির ত্বরণ কত হবে? তাহলে আমাদের একটা সরণের একটা সমীকরণ দেওয়া আছে, ত্বরণ বার করতে বলেছে। তাহলে আমাদের x সমান দেওয়া ছিল 3 + 8t - 2t স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে ফার্স্ট ভি বার করব, অবকলন করব dx/dt। তাহলে যেহেতু প্রথমটা হচ্ছে ধ্রুবক সংখ্যা সেই জন্য মান 0 আসছে অবকলনে, দ্বিতীয়টাতে 8t এখানে চলে আসবে অবকলন করলে 8, আর পরেরটা আছে -2t স্কোয়ার। তাহলে এটা অবকলন করলে পাওয়ারটা সামনে চলে এলে হয়ে যাবে -4t, পাওয়ার কমে যায় অবকলন করার সময়, তাহলে 4t আসছে এটা। এবারে এটাকে আমরা আবার অবকলন করব, তাহলে পেয়ে যাবো ত্বরণ। তাই ত্বরণ a সমান হবে dv/dt। তাহলে এটা যেহেতু 8 ধ্রুবক সংখ্যা তাহলে 0 চলে আসবে, এটা অবকলন করলে পেয়ে যাবো আমরা -4। তাহলে এখানে দেখো ত্বরণ পেয়ে যাচ্ছি কত? -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আমাদের আছে অপশান বিতে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 7, একটি বস্তু x অক্ষ অভিমুখে 10 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে এবং
2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণ সহ গতিশীল 60 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছতে বস্তুটির কত সময় লাগবে। তাহলে এখানে দেখো আমাদের কী কী দেওয়া আছে, যে প্রাথমিক বেগ দেওয়া আছে, তাহলে আমরা যেগুলো দেওয়া আছে লিখে নেব। যে প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ত্বরণ দেওয়া ছিল এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অন্তিম বেগ ভি সমান 60 মিটার পার সেকেন্ড, বার করতে বলেছে টি কত। তাহলে আমরা ত্বরণের ফর্মুলা কি পড়েছিলাম, ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এখানে লিখতে পারি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে আমরা টি সমান পেয়ে যাচ্ছি ভি মাইনাস ইউ বাই এ। এবার আমরা মানগুলো যদি বসিয়ে নিই তাহলে দেখো মানটা পেয়ে যাচ্ছি আমরা এখানে 25 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি 25 সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে একটি তক্তার মধ্য দিয়ে গেলে একটি বুলেটের গতিবেগ প্রাথমিক গতিবেগের 1/20 অংশ কমে যায়। বুলেটটিকে থামাতে হলে কমপক্ষে কতগুলি তক্তার প্রয়োজন হবে। তাহলে এখানে দেখো কি বলেছিল, তক্তার মধ্য দিয়ে গেলে বুলেটের গতিবেগ প্রাথমিক গতিবেগের হচ্ছে 1/20% কমে যায়। তাহলে দেখো এই ছবিটাতে আমরা এই প্রথমটাকে একটা তক্তা ধরে নিই। তাহলে এই তক্তাটা যখন ভেদ করছে তাহলে তার প্রাথমিক গতিশক্তি রয়েছে ইউ। যখন তক্তাটা ভেদ করছে তখন তার গতিবেগ 1/20 অংশ কমে যাচ্ছে। তার মানে হয়ে যাচ্ছে কত, 19 ইউ বাই 20। তাহলে আমরা যদি ধরে নিই যে তক্তাটার বেদ হচ্ছে এক্স, তাহলে দেখো এই প্রথম কেসের ক্ষেত্রে আমরা কি পাবো এটা আমরা দেখে নেব। আর আমরা ধরে নিচ্ছি এখানে টোটাল তক্তা রয়েছে কতগুলো, এন সংখ্যক তক্তা ভেদ করার পরেই ওই বুলেটটা কি হবে, থেমে যাবে। তাহলে একটা তক্তার বেদ যদি আমাদের এখানে এক্স ধরা থাকে তাহলে এন সংখ্যকের জন্য কত পেয়ে যাব, এন এক্স। তাহলে চলো আমরা এটার সমাধানটা দেখে নিই। দেখো এখানে প্রাথমিক বেগ দেওয়া ছিল কত, এখানে প্রাথমিক বেগ দেওয়া ছিল ইউ। তাহলে প্রাথমিক বেগ আছে ইউ, যখন তক্তাটা ভেদ করছে এক্স বেদের তখন তার বেগ কি হচ্ছে 1/20 কমে যাচ্ছে। তার মানে ইউ মাইনাস ইউ বাই 20। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 19 ইউ বাই 20। তাহলে এখানে যদি মন্দন এ হয় তাহলে আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as এই সমীকরণে যদি মানগুলো বসিয়ে নিই তাহলে আমরা দেখো মানগুলো বসানোর পর আমরা এখান থেকে পেয়ে যাব এ এক্সের মান 39 ইউ স্কোয়ার বাই 800। এটা আমরা এ এক্সের মান পেলাম। এবার আমরা পরবর্তী ক্ষেত্রে যদি দেখে নিই, আবার এই পুরোটার জন্য যদি দেখে নিই তাহলে পুরোটার ক্ষেত্রে কি হচ্ছে, টোটাল দূরত্ব হচ্ছে কত, এন এক্স, প্রাথমিক বেগ হচ্ছে ইউ আর অন্তিম বেগ হবে কত, 0। তাহলে এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2a এন এক্স। এখান থেকে আমরা যদি মানগুলো বসিয়ে নিই তাহলে দেখো এখানে এন সমান আমরা পাচ্ছিলাম ইউ স্কোয়ার বাই 2ax। এবারে আমরা এখানে এ এক্সের যে মানটা আমরা আগে পেয়েছিলাম সেটা এখানে বসিয়ে নেব। তাহলে ইউ স্কোয়ার বাই 2 রেখে দিলাম আর এ এক্সের ভ্যালুটা আমরা এখানে বসিয়ে নিলাম। তাহলে বসিয়ে নেওয়ার পর আমরা যদি সমাধান করি তাহলে দেখো মানটা আমরা পাচ্ছি 10.25। তার মানে প্রায় 11টা তক্তা হচ্ছে কি ভেদ করার পর ওই বুলেটটা কি হবে, থেমে যাবে। তাহলে এখানে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 11টি তক্তা ভেদ করলে ওটার হচ্ছে কি গতিবেগটা 0 হয়ে যাবে। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 9 বলেছে একটি বস্তুকে উলম্ব তলে উপরের দিকে ছোড়া হলো এবং অর্ধেক উচ্চতায় এটির বেগ 10 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির সর্বাধিক উচ্চতা হবে কত। তাহলে দেখো এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠ থেকে ধরে নাও এটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা, এটা হচ্ছে আমাদের এইচ সর্বাধিক উচ্চতা। এখানে কি বলেছে অর্ধেক উচ্চতা এটির বেগ হয়েছে কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে অর্ধেক উচ্চতা বলতে h/2, এখানে বেগ যদি হয় 10 মিটার পার সেকেন্ড তাহলে বাকি আছে আরও অর্ধেক উচ্চতা।
তাহলে আমরা যদি এই উপরের অর্ধেক উচ্চতার জন্য ধরে নিই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH, এই সূত্র থেকে যদি বসিয়ে নিই তাহলে এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2G, এইচের জায়গায় আমরা এখানে বসিয়ে নেব কত, h/2। তাহলে এখানে আমরা h/2 বসিয়ে করে যদি সমাধান করি, এখানে অন্তিম উচ্চতা হচ্ছে অন্তিম বেগ হচ্ছে 0। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসিয়ে করে সমাধান করি তাহলে দেখো আমরা h সমান পেয়ে যাচ্ছি ইউ স্কোয়ার বাই জি। এবার আমরা ইউর মান দেওয়া ছিল 10, তাহলে 10 × 10 বাই হচ্ছে জি এর ভ্যালু দেওয়া ছিল 10, তাহলে আমরা দেখো এখানে পেয়ে যাচ্ছি 10 মিটার। তাহলে এখানে আমরা h সমান কত পেলাম, 10 মিটার। তাহলে এইচটা ছিল আমাদের সর্বাধিক উচ্চতা। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অপশান বি হয়ে যাবে সঠিক, 10 মিটার। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফলের মান কত হবে। তাহলে কি বলেছিল, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর। তাহলে আমরা ধরে নিলাম এ ক্যাপ প্লাস বি ক্যাপ সমান হচ্ছে সি ক্যাপ। তাহলে এখানে এ ক্যাপ বি ক্যাপ সি ক্যাপ প্রত্যেকে হচ্ছে কি একক ভেক্টর। তাহলে আমরা এখানে সূত্র বসিয়ে নিই, এ ক্যাপের স্কোয়ার প্লাস বি ক্যাপের স্কোয়ার প্লাস 2 এ ক্যাপ বি ক্যাপ কস থিটা সমান হচ্ছে সি ক্যাপের স্কোয়ার। তাহলে এখানে থিটা হচ্ছে কি এ ক্যাপ আর বি ক্যাপের মধ্যবর্তী কোণ। তাহলে যেহেতু প্রত্যেকটা একক ভেক্টর সেই জন্য আমরা প্রত্যেকের মান আমরা কি বসাতে পারি, 1। তাহলে 1 বসিয়ে নেওয়ার পর দেখো আমরা এখানে থিটার একটা মান পেয়ে যাচ্ছি। থিটার মান কত পেয়ে গেলাম, 120 ডিগ্রি। তাই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে কত, 120 ডিগ্রি। বা এবার বার করতে কি বলেছে, তাদের বিয়োগফলের মান কত হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ ক্যাপ মাইনাস বি ক্যাপ সমান হচ্ছে আর ক্যাপ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো আর ক্যাপের স্কোয়ার সমান এ ক্যাপের স্কোয়ার প্লাস বি ক্যাপের স্কোয়ার মাইনাস 2 এ ক্যাপ বি ক্যাপ কস 120 ডিগ্রি। আমরা আগেই পেয়েছিলাম যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে এখানে মানগুলো বসিয়ে নিচ্ছি, এ ক্যাপ আর বি ক্যাপের মান হচ্ছে 1, আর এখানে হচ্ছে কস 120 ডিগ্রির মান হচ্ছে -1/2। তাহলে দেখো আমরা মানটা পেয়ে যাচ্ছি 3। তাহলে আমরা এখানে পেয়ে যাব আর ক্যাপ সমান √3। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, যে দুটি ভেক্টরের বিয়োগফল হচ্ছে কত, একক ভেক্টরের বিয়োগফল √3। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 11 বলেছে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ এবং বি ভেক্টর সমান 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ দ্বারা সূচিত করা হয়, ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত। তাহলে এখানে কি বলেছে, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, একটা দেওয়া আছে এটা, একটা দেওয়া আছে এটা, বার করতে বলেছে সামান্তরিকটার ক্ষেত্রফল কত। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র পড়েছিলাম, যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কি মড অফ দুটি সন্নিহিত বাহুর ক্রস গুণফল। তাহলে এখানে আমরা যদি এ ক্যাপ ক্রস বি ক্যাপ বার করি তাহলে এখানে চলে আসছে, দেখো আমরা সূত্রের সাহায্যে বার করে নেব যে এ ক্যাপ এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত। তাহলে এখানে দেখো আমরা বার করার পর পাচ্ছি কত, 8 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। এবারে আমরা যদি এখানে মড অফ এ ভেক্টর ক্রস হচ্ছে বি ভেক্টর এটা বার করে নিই, তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে কত, √8² প্লাস 8² প্লাস 8²। তাহলে আমরা এখানে পেয়ে যাব 8√3। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 8√3। তাহলে দেখো এটা আমাদের আছে অপশান নাম্বার ডিতে দেওয়া আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে কি, অপশান ডি। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 12, এখানে আমাদের কি করতে হচ্ছে, স্তম্ভ মেলাতে বলেছে। তাহলে দেখো ফার্স্টে আমাদের কি দেওয়া আছে, যে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান হচ্ছে 0 ভেক্টর। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সেকেন্ডটাতে আমরা লিখতে পারি এ ভেক্টর সমান সি ভেক্টর প্লাস বি ভেক্টর। 3 নাম্বারটা আমরা লিখতে পারি বি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস সি ভেক্টর।
আর এটাতে আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান হচ্ছে 0 ভেক্টর। তাহলে এবার দেখো যে ফার্স্ট যেটা আমাদের দেওয়া ছিল সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার মানে আমাদের এ বি যদি দুটো ভেক্টর হয় একই অভিমুখে তাহলে আমাদের সি ভেক্টর হবে তাদের লব্ধি। তাহলে দেখো এটা আমাদের কোথায় চলে আসছে, এটা দেখো আমাদের এখানে দেওয়া আছে এটা। তাহলে দেখো অপশান ডিতে আমরা পেয়ে যাব এটা যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হয়ে যাচ্ছে এখানে কি এই সি ভেক্টর। তাহলে আমাদের এটা চলে আসবে 1। এবারে পরেরটা বলেছে সি ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর। তাহলে এটা দেখো চলে আসছে অপশান সিতে, সি ভেক্টর আর এ বি ভেক্টর এটা সমান হয়ে যাচ্ছে কি এ ভেক্টর। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2। আর 3 নাম্বার দেখো বলেছে এ ভেক্টর প্লাস সি ভেক্টর সমান বি ভেক্টর হবে। তাহলে এটা চলে আসছে আমাদের অপশান এ ভেক্টর সি ভেক্টর করলে আমরা বি ভেক্টর পাচ্ছি। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি অপশান 3 নাম্বারটা। আর পরেরটা বলেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান 0 ভেক্টর। তাহলে এটা আমাদের একটু ভুল দেওয়া ছিল যে এ ভেক্টর তাহলে বি ভেক্টর এ ভেক্টর আর এটা আমাদের অভিমুখটা এই পাশে হতো, এটা কোশ্চেনে ভুল দেওয়া আছে। তাহলে বি ভেক্টর এ ভেক্টর আর হচ্ছে সি ভেক্টর, তাহলে এটা আমরা পেয়ে যাব 0 ভেক্টর। তাহলে এটা চলে আসবে আমাদের অপশান 4। তাই দেখো কি হলো যে এ এরটা হলো 3, বি এরটা হলো 4, সি এরটা হলো 2, ডি এরটা হলো 1। তাহলে দেখো এটা আমাদের কত নম্বর অপশানে ছিল। তাহলে ডি এরটা 1 আর সি এরটা 2, এটা চেক করলেই হবে। ডি এরটা 1 সি এরটা 2, তাই দেখো এটা অপশান বি। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 13 বলেছে একটি বস্তুকে ভূমি থেকে ভি ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, বস্তুটির সর্বাধিক উচ্চতা হবে কত? তাহলে দেখো আমাদের এখানে কী দেওয়া আছে ভি ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা লিখতে পারি vxi ক্যাপ প্লাস vyj ক্যাপ। এবার সর্বাধিক উচ্চতা, তাহলে সর্বাধিক উচ্চতা হলে আমরা ওয়াই অ্যাক্সিসের দিকে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারবো এটা ওয়াই vy স্কোয়ার বাই 2g। তাহলে এই ফর্মুলাটা দেখবে আমরা প্লাসতে পড়েছিলাম। তাহলে এখানে আমরা vy-এর মানটা বসিয়ে নেব। তাহলে vy এখানে 10 ছিল, তাহলে 10 × 10 বাই 2 × g এর ভ্যালু 10 দেওয়া ছিল, তাহলে 10। তাহলে মান দেখো আমরা পেয়ে যাচ্ছি এখানে 5 মিটার। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ 5 মিটার। কোয়েশ্চেন নাম্বার 14 ওয়াই অক্ষর সঙ্গে এ ভেক্টর সমান √3i ক্যাপ মাইনাস j ক্যাপ ভেক্টরটির কোণ কত হবে? তাহলে দেখো এখানে আমাদের ভেক্টরটা কি দেওয়া আছে, দেওয়া আছে √3i ক্যাপ মাইনাস j ক্যাপ। তাহলে এই মানটার দিকে লক্ষ্য করো যে প্রথম মানটা আমাদের দেওয়া আছে প্লাসে, তার পরের মানটা দেওয়া আছে আমাদের মাইনাসে। তাহলে যদি প্লাস মাইনাস দেওয়া থাকে তাহলে আমাদের এই ভেক্টরটা থাকবে কোথায় 3 নাম্বার পাদে। 3 নাম্বার পাদে চলে আসবে এই ভেক্টরটা। এবারে বলেছে আমাদের ওয়াই অক্ষের সঙ্গে কোণ। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন না করলেও চলবে, এই ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করেছে। তাহলে দেখো ওয়াই অক্ষের সঙ্গে এই অক্ষটা হচ্ছে 180 ডিগ্রি কোণ প্লাস তার সঙ্গে কিছু একটা যোগ করতে হবে। তাহলে 180 থেকে কোণটা বড় হবে। তাহলে আমাদের অপশান দেখে নেবো 180 থেকে বড় কোণ কোনটা রয়েছে। তাহলে দেখো এখানে আমাদের অপশান সিতে রয়েছে 240 ডিগ্রি। তাহলে এখানে হয়ে যাবে কত আমাদের 240 ডিগ্রি। এবার তুমি যদি এই পাশ থেকে ধরতে তাহলে আমাদের মানটা চলে আসতো 120 ডিগ্রি।
কিন্তু তখন আমাদের অ্যান্সার হতো -120 ডিগ্রি, কারণ আমরা ঘড়ির কাঁটার দিকে কোণকে মাইনাসে ধরি আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে প্লাসে ধরি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কত? অপশান সি, 240 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে কমপক্ষে কতকগুলি একতলীয় ভেক্টরের যোগফল 0 হতে পারে? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি, 2টি। কারণ আমরা যদি দুই পাশে সমান টান দিয়ে কোনো বস্তুকে টানি তাহলে এই বস্তুর উপর নেট বল পাবো আমরা 0। তাহলে কমপক্ষে দুটো ভেক্টরের লব্ধি 0 হতে পারে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 16 বলেছে 300 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি রকেটের ওপর 210 নিউটন বল ক্রিয়া করলে জ্বালানি দহনের হার কত হবে? তাহলে দেখো আমাদের এখানে দেওয়া আছে ইউ সমান হচ্ছে 300 আর এফ সমান দেওয়া আছে 210। তাহলে বার করতে বলেছে dm/dt কত হবে। তাহলে আমরা সূত্র জানি এফ সমান ইউ dm/dt। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব dm/dt সমান f/u। তাহলে মানগুলো যদি বসিয়ে নিই তখন মানটা পেয়ে যাচ্ছি আমরা 0.7 কেজি পার সেকেন্ড। তাহলে এটা আমাদের হয়ে যাবে কি অপশান এ হয়ে যাবে। দেখো সঠিক অ্যান্সার 0.7 কেজি পার সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 17 এখানে দেখো রয়েছে দুটো বিবৃতি আর কারণ। তাহলে বিবৃতি এতে কি বলেছে? তড়িৎ প্রবাহ বন্ধ হওয়ার পরেও বৈদ্যুতিক পাখা আরও কিছুক্ষণ ঘুরতে থাকে। তাহলে বিবৃতিটা কি দেওয়া আছে? ঠিক দেওয়া আছে। কারণ কি বলেছে? গতিজাড্যের জন্য বৈদ্যুতিক পাখা আরও কিছুক্ষণ ঘুরতে থাকে, এটাও ঠিক দেওয়া আছে। এবার দেখো বিবৃতি যেটা দেওয়া ছিল তার সঠিক কারণও কিন্তু এটা। বৈদ্যুতিক পাখা কেন কিছুক্ষণ ঘুরতে থাকে? গতিজাড্যের জন্য ঘুরতে থাকে। তাহলে বিবৃতি 1-এর সঠিক কারণও হচ্ছে আর। তাহলে আমাদের দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এ এবং আর উভয়ে সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। এবার কোয়েশ্চেন নাম্বার 18 বলেছে যদি মিউ আর এবং এস যথাক্রমে ঘর্ষণ গুণাঙ্ক, লম্ব প্রতিক্রিয়া এবং অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্যের সাধারণ রাশিমালা কত হবে? তাই দেখো একটা যদি বস্তু হয় এটা, তাহলে বস্তুর লম্ব প্রতিক্রিয়া উপর দিয়ে কাজ করবে, এটা হচ্ছে আর। আর বস্তু যদি এই পাশে গতিশীল হয় তাহলে তার ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করবে। তাহলে এফ সমান মিউ ইন্টু আর। ধরলাম বস্তুটি এস দূরত্ব অতিক্রম করলো, তাহলে এখানে কৃতকার্য সমান কি হবে? বল ইন্টু সরণ। তাহলে এখানে বল হচ্ছে কত? মিউ ইন্টু আর, আর সরণ হয়েছে কত? এস। তাহলে পেয়ে যাচ্ছি কত? কৃতকার্য মিউ আর এস। তাহলে এটা আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, মিউ আর এস। এবার দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এখান থেকে দুটো প্রশ্ন করতে বলেছে। তাহলে অনুচ্ছেদে দেখো কি বলেছে দেখে নিই। যে 1200 কেজি ভরের একটি লিফট স্থিরাবস্থা থেকে উপরে উঠছে। উপরে ওঠার সময় লিফটের দড়ির টান 1350 গ্রাম নিউটন। কিছুক্ষণ পর দড়ির টান কমে 1000 গ্রাম নিউটন হয়। এরপর লিফটটি ওর প্রাথমিক অবস্থান থেকে 25 মিটার উপরে গিয়ে থামে। তাহলে এখানে 1 গ্রাম নিউটন সমান 9.8 নিউটন বলে দেওয়া আছে। আর এখান থেকে আমাদের কি জানতে চেয়েছে? 19 নাম্বার প্রশ্ন বলেছে কোন উচ্চতায় সুতোর টান পরিবর্তিত হয়। আর একটা প্রশ্ন জানতে চেয়েছে মিটার পার সেকেন্ড এককে লিফটের সর্বাধিক গতিবেগ কত। তাহলে চলো আমরা এর সমাধানটা করার চেষ্টা করি।
দেখো, ধরে নাও আমাদের এই অবস্থানে ফার্স্ট লিফটটা ছিল, এখানে ইউ সমান হচ্ছে 0। এবার লিফটটা উপর দিকে ওঠা শুরু করলো, শুরু করে যখন এখান পর্যন্ত এসছে তখন ধরলাম লিফটের হচ্ছে টান পরিবর্তন হলো। তাহলে এখান থেকে যখন এখানে এসছে তখন ধরে নিচ্ছি আমরা এটা H1 উচ্চতা পর্যন্ত উঠেছে, তারপর টান চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে করে আরও কিছুটা উপরে উঠে করে লিফটটা স্থির হলো। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি উচ্চতা হচ্ছে আমাদের H2। তাহলে আমাদের কি বলে দিয়েছিল যে ভূমি থেকে টোটাল হচ্ছে কি 25 মিটার উচ্চতায় লিফটটা হচ্ছে কি থেমেছিল। তাহলে টোটাল আমরা বলতে পারি এখানে H1 প্লাস H2 সমান হচ্ছে কত, 25। তাহলে দেখো আমরা এখানে ধরে নিচ্ছি যে H1 উচ্চতায় টান পরিবর্তিত হয়েছে। তাহলে এই যে প্রথম যে H1 উচ্চতা উঠেছিল, এখানে লিফটটা প্রথমে ত্বরণে উঠবে, তার মধ্যে ত্বরণ থাকবে। তাহলে এই সময় হচ্ছে টানটা বেশি আর এমজিটা হচ্ছে কম, যেহেতু উপর দিকে উঠছে এটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি লব্ধি বল সমান হচ্ছে এম এ। তাহলে লব্ধি বল মানে হচ্ছে টি মাইনাস এমজি সমান হচ্ছে MA1। তাহলে এখান থেকে আমরা A1 বার করে নেব। তাহলে A1 সমান হচ্ছে টি মাইনাস এমজি বাই হচ্ছে এম। এবার আমরা টি এর মান আমাদের দেওয়া ছিল এখানে 1350 ইন্টু 9.8, যেহেতু বলা ছিল 1 গ্রাম নিউটন সমান হচ্ছে 9.8 নিউটন। আর আমাদের এম দেওয়া ছিল 1200 আর জি হচ্ছে 9.8 বাই এম হচ্ছে 1200। তাহলে বসালে দেখো আমরা পাচ্ছি 1.225 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে তারপরে যখন তার টানটা পরিবর্তন হলো তখন আমরা যদি ধরে নিই তখন তার মন্দন সৃষ্টি হচ্ছে। তাহলে মন্দন A2 সমান তখন আমাদের এমজিটা বেশি হয়ে যাবে, এমজি মাইনাস টি ড্যাশ বাই এম। তাহলে এখানে আমাদের যদি মানগুলো বসিয়ে নেওয়া হয় তাহলে দেখো এখানে আমরা ত্বরণের মান মন্দনের মান পেয়ে যাচ্ছি কত, 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা যদি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS সমীকরণে নিয়ে নিই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি সমান 2AS, ভি সমান পেয়ে যাচ্ছি 2AS। তাহলে দেখো এই প্রথম ক্ষেত্রে H1 যে উচ্চতা তার ক্ষেত্রে আমরা ধরে নিই যে ভিটা হচ্ছে √2A1 H1, আর দ্বিতীয় ক্ষেত্রে যে H2 উচ্চতা উঠেছে সেখান থেকে আমরা ধরে নিই ভিটা সেটা হচ্ছে A2 H2। তাহলে এ দেখো এই দুটো মানই হচ্ছে আমাদের এই মিডিল পয়েন্টটা, এখানে হচ্ছে ভি। তাই দুটো মানই সমান এখানে। তাই দুটো মানকে আমরা যদি সমান করে নিই তাহলে আমরা এখানে পেয়ে যাব A1 বাই A2 সমান H2 বাই H1। তাহলে আমাদের এখানে A1 আর A2 যে মানগুলো পেয়েছিলাম বসিয়ে নিলাম। তাহলে আমরা এখানে একটা H2 বাই H1 এর একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। আর আমাদের এখানে দেওয়া ছিল H1 প্লাস H2 সমান হচ্ছে 25। তাহলে আমরা যদি এই দুটো সমীকরণকে সমাধান করি তাহলে আমরা পেয়ে যাব H1 সমান 14.3 মিটার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে কত উচ্চতায় টান পরিবর্তন হয়েছে, 14.3 মিটার উচ্চতায়। আর বলেছিল আমাদের যে সর্বাধিক বেগ কত, তাহলে মিডিল পয়েন্টে আছে আমাদের সর্বাধিক বেগ। তাহলে সর্বাধিক বেগ ভি সমান তাহলে √2A1 H1। তাহলে √2 ইন্টু A1 আমরা পেয়েছিলাম কত 1.225 আর H1 আমরা পেলাম কত 14.3। তাহলে এটা বসিয়ে নিয়ে দেখো মানটা পেয়ে যাচ্ছি 5.92 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের দুটো অ্যান্সার হয়ে গেল, একটা অ্যান্সার হচ্ছে 14.3 মিটার আর একটা হচ্ছে 5.92 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমাদের 19-এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি 14.3 মিটার, আর 20-এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি 5.92 মিটার পার সেকেন্ড। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 21 বলেছে
এবং স্মল এম ভরে দুটি বস্তুকণা যথাক্রমে ক্যাপিটাল আর এবং স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। তাদের আবর্তনকাল সমান হলে কৌণিক বেগের অনুপাত কত হবে? তাহলে এখানে দেখো বলেছে তাদের আবর্তনকাল সমান। তাই ধরে নিচ্ছি আমাদের ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ক্যাপিটাল এম ভরের বস্তু ঘুরছে। তাহলে আমরা পেয়ে যাব কৌণিক বেগ ω1 সমান 2π/t, কারণ পুরোটা আবর্তন করলে কোণ হচ্ছে সরণ হচ্ছে কত 2π, আর আমাদের আবর্তনকালকে ধরে নিচ্ছি t। এবারে স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি স্মল এম ভরের একটা বস্তুকণা আবর্তন করে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ω2 সমান 2π/t। তাহলে এখানেও হচ্ছে পুরো সরণ হচ্ছে কত 2π, আর এখানে সময়টা ধরলাম t। যেহেতু আমাদের আবর্তনকাল সমান বলেছে ওই জন্য দুটোতে আমরা t ধরেছি। তাহলে এখানে দেখো এই ω1 আর ω2 দুটো মানই প্রায় সমান এসছে। তাহলে আমরা ω1 আর ω2 অনুপাত পেয়ে যাচ্ছি কত 1:1। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি 1। কোয়েশ্চেন নাম্বার 22 বলেছে 1000 কেজি ভরের একটি গাড়ি ঘর্ষণহীন রাস্তায় 90 মিটার ব্যাসার্ধের একটি ব্যাংকিং করা বাঁকে মোড় নিচ্ছে। ব্যাংকিং কোণ 45 ডিগ্রি হলে গাড়িটির দ্রুতি কত হবে? জি দেওয়া আছে 10। তাহলে আমাদের কি দেওয়া ছিল, যে গাড়িটার ভর দেওয়া ছিল 1000 কেজি, ব্যাসার্ধ দেওয়া ছিল রাস্তার 90 মিটার, আর ব্যাংকিং কোণ দেওয়া ছিল আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা সূত্র পড়েছিলাম tan θ সমান v²/rg। তাহলে এখানে বসিয়ে দেবো tan 45 ডিগ্রি সমান v²/r এর ভ্যালু দেওয়া ছিল 90 আর হচ্ছে জি এর ভ্যালু 10। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ভি এর ভ্যালু হচ্ছে √900। তাহলে পেয়ে যাচ্ছি 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ 30 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 23 এম ভরের একটি বস্তু ন্যূনতম কত বেগে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার অভিলম্ব লুপে ঢুকলে লুপটি সম্পূর্ণ করতে সক্ষম হবে? তাহলে দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, এম ভরের একটি বস্তু ন্যূনতম কত বেগে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার অভিলম্ব লুপে ঢুকলে লুপটি সম্পূর্ণ করতে সক্ষম হবে। তাহলে কোনো একটা বস্তুকণা যদি এরকম উলম্ব বৃত্তাকার পথে ঘোরে, তাহলে তার সর্বনিম্ন বিন্দুতে বেগ থাকে v সমান √5gr, সর্বোচ্চ বিন্দুতে বেগ হয় √gr, এবং এই অনুভূমিক যে রেখা, এই রেখা বরাবর আমাদের বেগটা হয়ে যায় √3gr। তাহলে আমাদের এখানে বলেছে অভিলম্ব লুপে ঢুকলে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশান এটা, ইউ সমান হচ্ছে √5gr। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি √5gr। কোয়েশ্চেন নাম্বার 24 কোনো বস্তুর গতিশক্তি 0.1% বৃদ্ধি পেলে তার ভরবেগের শতকরা ড্যাশ বৃদ্ধি হবে। তাহলে গতিশক্তি বৃদ্ধি দেওয়া আছে আমাদের 0.1%। তাহলে আমরা যদি লিখে নিই ΔE/E সমান 0.1%। তাহলে আমরা জানি P সমান হয় √2mE। তাহলে এখানে আমরা পেয়ে যাব ΔP/P সমান হাফ ΔE/E। তাহলে আমরা যদি ΔE/E ভ্যালুটা এখানে বসিয়ে নিই, তাহলে পেয়ে যাব 0.05%। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ 0.05%। কোয়েশ্চেন নাম্বার 25 এফ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ নিউটন বলের অধীনে গতিশীল হওয়ায় ওয়াই অক্ষ বরাবর 10 মিটার যাওয়ার জন্য বল দ্বারা কৃতকার্যের পরিমাণ হবে ড্যাশ। তাহলে দেখো আমাদের এফ দেওয়া আছে এখানে, আর সরণ বলে দিচ্ছে ওয়াই অক্ষ বরাবর 10 মিটার। তাহলে আমরা এখানে লিখে নেব 10j ক্যাপ। তাহলে আমরা কার্য সমান কি জানি, F.S
তাহলে এফ ডট এস যখন আমরা করবো তখন আমাদের এই যে 15 জে ক্যাপ আর হচ্ছে 10 জে ক্যাপ গুণ করলে কত চলে আসবে 150। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি 150 জুল। কোশ্চেন নাম্বার 26, 10⁴ কেজি ভরের একটি ট্রাক 1:50 নতিকোণ বিশিষ্ট নততল বেয়ে 36 কিমি পার ঘন্টা বেগে উঠছে, এর ইঞ্জিনের ক্ষমতা কত? আমাদের জি এর ভ্যালু দেওয়া আছে এখানে 10। তাহলে দেখো এখানে 36 কিমি পার ঘন্টা, এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে প্রকাশ করি তাহলে পেয়ে যাবো আমরা 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই 36কে আমরা 1000 দিয়ে গুণ করবো আর 3600 দিয়ে ভাগ করব, তাহলে আমরা দেখো এটা পেয়ে যাব 10 মিটার পার সেকেন্ড। এবার আমরা ক্ষমতার ফর্মুলা কি পড়েছিলাম, ক্ষমতা পি সমান বল ইন্টু বেগ। তাহলে এখানে বল সমান হয়ে যাবে mg সাইন থিটা ইন্টু ভি, যেহেতু এটা নততল রয়েছে তাহলে এখানে সাইন থিটা চলে আসবে এটা। তাহলে আমাদের মানগুলো বসিয়ে নেব। তাহলে এম এর মান দেওয়া ছিল আমাদের 10⁴, জি এর মান দেওয়া ছিল আমাদের 10, আর আমাদের এখানে বলেছিল যে নতিকোণ হচ্ছে 1 অনুপাত হচ্ছে 50, তাহলে 1/50, আর ভি এর মান দেওয়া আছে পেয়েছি কত 10, তাহলে 10। তাহলে এই মানগুলো যদি বসিয়ে নিই তাহলে দেখো এখানে কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি কত 20 কিলো ওয়াট। তাহলে এখানে আমরা পেতাম 20,000 ওয়াট। তাহলে 1000 ওয়াট মানে 1 কিলো ওয়াট, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত 20 কিলো ওয়াট। তাহলে এটা আমাদের অপশান ডিতে দেওয়া আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 27, বলেছে এক্স অক্ষ বরাবর সরণ এবং ওয়াই অক্ষ বরাবর গতিশক্তির লেখ অঙ্কন করলে নতি ড্যাশের সমানুপাতিক হয়। তাহলে এক্স অক্ষ বরাবর তুমি যদি সরণ আর ওয়াই অক্ষ বরাবর গতিশক্তি নাও, তাহলে এখানে যেমনই লেখচিত্র হোক না কেন তার নতি ট্যান থিটা সমান আমরা লিখতে পারি কি লম্ব বাই ভূমি। তাই লম্ব হচ্ছে আমাদের এখানে কি কাইনেটিক এনার্জি গতিশক্তি, আর ভূমি হচ্ছে আমাদের সরণ। তাহলে আমরা কাইনেটিক এনার্জি কী জানি, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে কৃতকার্য, তার মানে হচ্ছে এফ ইন্টু এস বাই হচ্ছে এস। তাহলে এখানে আমাদের এস যদি কেটে যায় তাহলে এফ পড়ে থাকছে, আর এফ সমান আমরা কী জানি এম ইন্টু এ। তাহলে বস্তুর ভর হচ্ছে ধ্রুবক, তাহলে ট্যান থিটা ভেরিয়েজ হচ্ছে কি এ। তাহলে এখানে চলে আসবে যে নতি ত্বরণের সমানুপাতিক। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 28, 5 কেজি ভরের একটি বস্তুকে 64 সেন্টিমিটার উঁচু কোনো স্প্রিংয়ের গদির ওপর ফেলা হলো। স্প্রিংয়ের বল ধ্রুবক 2450 নিউটন পার মিটার হলে গদিটি কতটা সংকুচিত হবে? তাহলে দেখো এখানে বলেছে একটা স্প্রিংয়ের ওপর মানে গদির ওপর একটা বলকে ফেলা হচ্ছে, তাহলে টোটাল কত উচ্চতা থেকে ফেলা হয়েছে 64 সেন্টিমিটার, আর আমি ধরে নিচ্ছি এটা গদিটা হচ্ছে কি এক্স পরিমাণ সংকুচিত হচ্ছে। তাহলে আমাদের টোটাল হচ্ছে কি স্থিতিশক্তির মান কত হয়ে যাবে mg h প্লাস এক্স। তাহলে এটা আমাদের h, তাহলে mg h প্লাস এক্স সমান স্প্রিংয়ের ক্ষেত্রে শক্তি আমাদের কত হয় হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে নেব। এম এর মান হচ্ছে 5, জি এর মান হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে আমাদের 64 সেন্টিমিটার, এটাকে মিটারে প্রকাশ করে নিলাম 0.64 প্লাস এক্স সমান হাফ ইন্টু 2450 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি এই পাশটা গুণ করে নিই তাহলে পেয়ে যাচ্ছি 31.36, আর এটার সাথে যদি এক্সটা গুণ করে নিই তাহলে পেয়ে যাব 49x সমান এই পাশটা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি 1225 এক্স স্কোয়ার। এবার সবগুলোকে দেখো আমরা সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার পর একটা ফর্মুলা চলে এলো দ্বিঘাত সমীকরণ।
তাহলে আমরা যে সিধ আচার্যের ফর্মুলা বসিয়ে নিই এখানে, তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব 0.18 মিটার। তার মানে আমরা পেয়ে যাচ্ছি কত, 18 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 18 সেন্টিমিটার। তাহলে এটা দেখো আমাদের কোনো অপশানে দেওয়া ছিল না, কোনো অপশানে নেই 18 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কি 18 সেন্টিমিটার। এটা হয়েছে আমাদের সঠিক অ্যান্সার। এবার দেখো 29 প্রশ্ন কি বলেছে। বলেছে যদি তিনটি বল F1 ভেক্টর, F2 ভেক্টর ও F3 ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা উপস্থাপিত হয় এবং F1 ভেক্টর ও প্লাস F2 ভেক্টর সমান -F3 ভেক্টর হয়, তাহলে ওই তিনটি বল সমবিন্দু বল হবে এবং সাম্যাবস্থার শর্ত পূরণ করবে। তাই দেখো এটা থেকে আমরা লিখতে পারি কি, যে F1 ভেক্টর প্লাস হচ্ছে F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর এটা সমান হচ্ছে 0 ভেক্টর। তার মানে সরণ এখানে 0, তার মানে এটা হচ্ছে একটা সমবিন্দু বল আর এটা একটা সাম্যাবস্থা সরণ পূরণ করবে। তাহলে বিবৃতি 1টা আমাদের এখানে সঠিক রয়েছে। বিবৃতি 2 কি বলেছিল, বলেছিল F1 ভেক্টর, F2 ভেক্টর এবং F3 ভেক্টর এই বল তিনটি ক্রমানুসারে একটি ত্রিভুজের বাহুগুলিকে সূচিত করলে রৈখিক সাম্যাবস্থার শর্ত পূরণ হয়। তাহলে এই বিবৃতিটাও আমাদের সঠিক দেওয়া আছে। তাহলে আমাদের এখানে হয়ে যাবে কি, যে অপশান সি, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। কোশ্চেন নাম্বার 30 বলেছে একটি গ্যাস ভর্তি বেলুন কিছুটা উচ্চতায় স্থির হয়ে ভাসছে। বেলুনটির ওই সাম্যাবস্থা হলো কোন ধরনের সাম্যাবস্থা। তাই দেখো একটা উচ্চতায় একটা বেলুন ভাসছে, তাহলে সেখানে সে স্থির অবস্থায় ভাসছে। আমরা যদি বেলুনটাকে টেনে করে ছেড়ে দিই তাহলে সে আর আগের অবস্থায় ফিরে যাবে না, অন্য কোনো অবস্থানে চলে যাবে। তাহলে যেহেতু আগের অবস্থানে ফিরে যাচ্ছে না, সেই জন্য এই সাম্যাবস্থাটা কী হবে, একটা অস্থির সাম্যাবস্থা। আর যদি সে আবার আগের অবস্থায় ফিরে যেত তাহলে সেটা সুস্থির সাম্যাবস্থা হতো। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অস্থির সাম্যাবস্থা। কোয়েশ্চেন নাম্বার 31 সুষম বেধের একটি বৃত্তাকার চাকতির ব্যাস 56 সেন্টিমিটার, চাকতির ধার ঘেঁষে 42 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলে অবশিষ্ট অংশের ভর কেন্দ্রের সরণ কত হবে। এটা ভর কেন্দ্র হতো, ভর কেন্দ্রের সরণ হবে কত। তাই দেখো একটা বড় চাকতি যার ব্যাস দেওয়া আছে কত 56 সেন্টিমিটার, আর তার ধার ঘেঁষে একটা 42 সেন্টিমিটার ব্যাসের একটা বৃত্তাকার অংশ কেটে নেওয়া হয়েছে। তাহলে ভর কেন্দ্রটা কতটা সরবে এটা বার করতে বলেছে। তাই দেখো যে আমাদের এই যে বড় যে বৃত্তাকার চাকতি, এটার ভর কেন্দ্র হচ্ছে আমাদের জিতে রয়েছে। এবারে এর ধার ঘেঁষে আমরা যদি এই ছোট বৃত্তাকার অংশটা কেটে নিই তাহলে তার ভর কেন্দ্রটা চলে গেল কোথায়, জি ড্যাশড অবস্থানে। তাহলে আমাদের বার করতে বলেছে জি ড্যাশড এর দূরত্ব কত হবে। তাহলে দেখো আমাদের এখানে কি কি দেওয়া ছিল, যে বড় চাকতিটার ব্যাস দেওয়া ছিল আমাদের 56, তাহলে বড় চাকতিটার ব্যাসার্ধ কত পেয়ে যাব, GM সমান 28 সেন্টিমিটার। আর ছোটো চাকতিটার ব্যাস আমাদের দেওয়া ছিল কত 42, তাহলে ছোটো চাকতির ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি OM সমান 21 সেন্টিমিটার। এবারে দেখো আমাদের এটা বার করার আমাদের একটা ফর্মুলা রয়েছে, তাহলে ফর্মুলাটা আমরা মনে রাখবো এখানে, জি ড্যাশ সমান, তাহলে বড় চাকতিটার ব্যাসার্ধের স্কোয়ার বাই ছোটো চাকতির ছোটো চাকতির ব্যাসার্ধের স্কোয়ার বাই বড় চাকতির ব্যাসার্ধের স্কোয়ার মাইনাস ছোটো চাকতির ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু ছোটো চাকতির কেন্দ্র থেকে বড় চাকতির কেন্দ্রের দূরত্ব। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসিয়ে নিই, তাহলে দেখো মানগুলো বসানোর পর আমরা এখানে পেয়ে যাচ্ছি
9 সেন্টিমিটার। তাহলে ভর কেন্দ্রের সরণ কত হয়ে যাবে? 9 সেন্টিমিটার। তাহলে দেখো এটা আমাদের অপশান সিতে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 9 সেন্টিমিটার। কোয়েশ্চেন নাম্বার 32 বলেছে অনুভূমিক তলে একটি বস্তু না পিছলে ঘুরছে এবং আবর্ত গতিশক্তি ও চলন গতিশক্তি সমান। তাহলে বস্তুটি হলো কোনটা? দেখো ধরে নিচ্ছি আমাদের এটা হচ্ছে একটা বস্তু, তাহলে এই বস্তুটা দেখো এখানে চলন গতি রয়েছে, তাহলে এখানে আমাদের গতিশক্তি কত পেয়ে যাব? হাফ এম ভি স্কোয়ার। এবারে এটা যদি আমাদের একটা অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে তখন তার আবর্ত গতিশক্তি কত পাবো? হাফ আই ওমেগা স্কোয়ার। আর আমাদের রিংয়ের ক্ষেত্রে আই সমান হয় এম আর স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে আয়ের জায়গায় এম আর স্কোয়ার বসিয়ে নিই আর ওমেগা সমান হচ্ছে ভি বাই আর, এটা যদি বসিয়ে নিই তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি এখানে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে দেখো আবর্ত গতিশক্তিও হাফ এম ভি স্কোয়ার আর হচ্ছে রৈখিক গতিশক্তিও হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা আমরা আই সমান কত বসিয়ে পেলাম? এম আর স্কোয়ার। আর আই সমান এম আর স্কোয়ার কার হয়? একটা রিংয়ের জন্য। তাহলে এখানে কি হয়ে যাবে? অ্যান্সার অপশান ডি, যে রিংয়ের আবর্ত গতিশক্তি ও চলন গতিশক্তি সমান। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 33 বলেছে আর ব্যাসার্ধের একটি চাকার পরিধি বরাবর একটি দড়ি ঝোলানো হলো। চাকতির অক্ষ অনুভূমিক ও জড়তা ভ্রামক আই। দড়িটির প্রান্তদেশে mg ওজনের একটি বস্তু আটকানো আছে। ভারটি স্থিরাবস্থা থেকে পড়তে শুরু করে। h দূরত্ব পড়ার পর চাকাটির কৌণিক বেগ কত হবে? তাহলে দেখো এই একটা বৃত্তাকার চাকার আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকার পরিধি বরাবর কী আছে? এম ভরে একটা বস্তুকে আটকানো রয়েছে। তাই ধরলাম বস্তুটা হচ্ছে কি এ অবস্থান থেকে বি অবস্থানে এলো। টোটাল কত উচ্চতা? এইচ। তাহলে আমরা যদি এখানে ধরে নিই যে এটাকে আমাদের ভূমিতল ধরে নিই, ভূপৃষ্ঠ, তাহলে এ বিন্দুতে তার মোট শক্তি হয়ে যাচ্ছে mgh আর বি বিন্দুতে তার মোট শক্তি হয়ে যাচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে আমরা যদি উভয় পক্ষে 2 গুণ করে নিই তাহলে পেয়ে যাব 2mgh প্লাস সমান হয়ে যাবে এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস আই ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওমেগা স্কোয়ার সমান 2mgh বাই এম আর স্কোয়ার প্লাস আই। তাহলে এখান থেকে আমরা ওমেগা সমান পেয়ে যাব রুট ওভার অফ 2mgh বাই এম আর স্কোয়ার প্লাস আই। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি কৌণিক বেগ ওমেগা সমান রুট ওভার অফ 2mgh বাই এম আর স্কোয়ার প্লাস আই। তাহলে দেখো এটা আমাদের হয়ে যাবে অপশান বি অ্যান্সার। তাহলে এখানে আমাদের একটা রুট ওভার অফ থাকবে আর এগুলো হচ্ছে আই হবে, 1-এর মতো দেখাচ্ছে, এগুলো হচ্ছে আই, প্রত্যেকটাই এগুলো আই। তাহলে এখানে অপশান অ্যান্সারটা একটু ভুল ছিল, কারেকশান করে নেবে, রুট ওভার অফ আসবে এটা। কোয়েশ্চেন নাম্বার 34 বলেছে নিরেট গোলকের ব্যাসার্ধ আর ভর এম যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয়? তাহলে নিরেট গোলকের ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক আমরা কত জানি? 2/5 এম আর স্কোয়ার। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। আর কোয়েশ্চেন নাম্বার 35 বলেছে একটি অর্ধবৃত্তাকার রিংয়ের কেন্দ্রবিন্দুগামী এবং তলের সঙ্গে লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয়? তাহলে আমরা এটা অ্যান্সার পেয়ে যাব অপশান এ, এম আর স্কোয়ার।